শিল্প, অর্থনীতি, সেবাসমূহ। দেশের শিল্প এবং অর্থনীতি বিভিন্ন সেবা খাতের উন্নয়নের জন্য সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে সরকার সে কোন খাতের উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়? দেশের শিল্প অর্থনৈতিক খাতে। শিল্প, বাণিজ্য, শ্রম। শিল্প, বাণিজ্য আছে, শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই ব্যয় করে থাকে। ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণ অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। পরিবেশ ও বন। পরিবেশ সংরক্ষণ, বন উন্নয়ন, শিল্প দূষণ থেকে রক্ষা, তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধন স্থাপন ইত্যাদি নানামুখী কর্মকাণ্ডে বাস্তবায়নের জন্য সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে অর্থ ব্যয় করে। কিসের ক্ষেত্রে? পরিবেশ আর বন মন্ত্রণালয়ের অধীনে প্রচুর অর্থ ব্যয় করে। তার সাথে পরিবেশ সংরক্ষণের, মন উন্নয়নের জন্য, শিল্প দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য, তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন করে দেয়া, এইগুলো কারণে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 14 নম্বর আছে বিনোদন, সংস্কৃতি, ধর্ম। বিনোদন, সংস্কৃতি ও ধর্ম। 15 স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন, সমবায় বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে কিসের ক্ষেত্রে অর্থ ব্যয় করে? স্থানীয় সরকারি বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, সমবায় বিভাগ এবং পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এখানে দেখো উল্লেখিত খাতগুলো ছাড়া বাংলাদেশ সরকার আরো কয়েকটি খাত ব্যয় করে, যেমন মহিলা ও শিশু খাত। তাহলে মহিলা ও শিশু খাতে ব্যয় করে, পানি সম্পদে ব্যয় করে, মৎস্য প্রাণী সম্পদে, দেখো ঘেরান, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলো সব খাতে কি ব্যয় করে? অর্থ ব্যয় করে থাকে। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের সরকার রাজস্ব ব্যয় প্রায় কত লক্ষ কোটি টন? 6 লক্ষ কোটি টন। 6 লক্ষ কোটি টন। কয় লক্ষ কোটি টন? 6 লক্ষ কোটি টন। শিল্প, অর্থনীতি, সেবাসমূহ। দেশের শিল্প এবং অর্থনীতি বিভিন্ন সেবা খাতের উন্নয়নের জন্য সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে সরকার সে কোন খাতের উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়? দেশের শিল্প অর্থনৈতিক খাতে। শিল্প, বাণিজ্য, শ্রম। শিল্প, বাণিজ্য আছে, শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই ব্যয় করে থাকে। ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণ অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। পরিবেশ ও বন। পরিবেশ সংরক্ষণ, বন উন্নয়ন, শিল্প দূষণ থেকে রক্ষা, তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধন স্থাপন ইত্যাদি নানামুখী কর্মকাণ্ডে বাস্তবায়নের জন্য সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে অর্থ ব্যয় করে। কিসের ক্ষেত্রে? পরিবেশ আর বন মন্ত্রণালয়ের অধীনে প্রচুর অর্থ ব্যয় করে। তার সাথে পরিবেশ সংরক্ষণের, মন উন্নয়নের জন্য, শিল্প দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য, তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন করে দেয়া, এইগুলো কারণে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 14 নম্বর আছে বিনোদন, সংস্কৃতি, ধর্ম। বিনোদন, সংস্কৃতি ও ধর্ম। 15 স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন,
সমবায় বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে কিসের ক্ষেত্রে অর্থ ব্যয় করে? স্থানীয় সরকারি বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, সমবায় বিভাগ এবং পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এখানে উল্লেখিত খাতগুলো ছাড়া বাংলাদেশ সরকার আরো কয়েকটি খাত ব্যয় করে, যেমন মহিলা ও শিশু খাত। তাহলে মহিলা ও শিশু খাতে ব্যয় করে, পানি সম্পদে ব্যয় করে, মৎস্য প্রাণী সম্পদে, গৃহায়ন, খাদ্য, দুর্যোগ বাস্তুস্থান, এগুলো সব খাতে কি ব্যয় করে? অর্থ ব্যয় করে থাকে। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের সরকার রাজস্ব ব্যয় প্রায় কত লক্ষ কোটি টন? 6 লক্ষ কোটি টন। 6 লক্ষ কোটি টন। কয় লক্ষ কোটি টন? 6 লক্ষ কোটি টন। অনুন্নয়ন ব্যয় বরাদ্দ প্রায় 55টি খাতে। তাহলে অনুন্নয়ন ব্যয় বরাদ্দ প্রায় কয়টি খাতে? 55টি খাতে। কয়টি খাতে? 55টি খাতে। এবং সার্বিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 18টি খাতে ব্যয় করা হয়ে থাকে। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 18টি কয়টি খাতে? 18টি খাতে। কয়টি খাতে? 18টি খাতে ব্যয় করে থাকে। আধুনিক কল্যাণকামী রাষ্ট্র আধুনিক কল্যাণকামী রাষ্ট্র ধারণার আলোকে দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে অনুন্নয়নমূলক খাতে সরকারি ব্যয় হ্রাস করে উন্নয়নমূলক খাতে সরকারি ব্যয়ের পরিধি প্রসারিত করা উচিত। কাজ ১. বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতওয়ারি অর্থ বরাদ্দের তালিকা তৈরি করে। কাজ ২. সাম্প্রতিক কালে সরকারের ব্যয় বৃদ্ধির কারণে শিল্প সংস্কৃতি ১০.৪ বাজেট। বাজেট মানে আয় ব্যয় হিসাব। বাজেট বলতে আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বোঝায়। তাহলে বাজেট বলতে কি বোঝায়? আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে। আয় ব্যয়ের সুনির্দিষ্ট হিসাবকে কি বলে? বাজেট বলে। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় পায় তা কিভাবে ব্যয় করে তা যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয় তা হবে ব্যক্তিগত বাজেট। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় পায় তা কিভাবে ব্যয় করে তাও যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয় তা হবে ব্যক্তিগত বাজেট। সেটা হবে কি? ব্যক্তিগত বাজেট। একইভাবে সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বৎসর বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কি পরিমাণ ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত তা- তা- তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট। তার সুবিন্যস্ত হিসাবকে কি বাজেটে পরিণত করা হয়েছে? সরকারি বাজেটে পরিণত করা হয়েছে। বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটা? বাজেট। 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 সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটা? বাজেট। বাজেট। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনৈতিক চিত্র ফুটে উঠেছে। বলেছে বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিশ্রুতি তাহলে কি আছে? প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনৈতিক চিত্র ফুটে ওঠে। বাজেট কেবল সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব থাকে না, বরং আয় ব্যয় সুনির্দিষ্ট পরিকল্পিত এর অন্তর্ভুক্ত থাকে। যেমন আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কিভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে সে উদ্ধৃত অর্থ দিয়ে কি করতে হবে ইত্যাদি বিষয় বাজেটে লিপিবদ্ধ থাকে। বাংলাদেশে বাজেট প্রণয়ন করে জাতীয় সংসদে অনুমোদন নিতে হয় এবং
রাষ্ট্রপতির সম্মতিতে নিয়ে আলোচনার প্রেক্ষিতে কিসের প্রেক্ষিতে বলেছে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকারের নির্ধারিত আয় ব্যয় ও তার পদ্ধতি কার্যকর। বাজেটের প্রকারভেদ। সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুই ভাগে ভাগ করা যায়। সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চলতি বাজেট, একটা মূলধনী বাজেট। চলতি বাজেট, কারেন্ট বাজেট, যে বাজেটে সরকারের চলতি আয়, চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। চলতি বাজেট কাকে বলে এবং তার সাথে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। যে বাজেট সরকারের চলতি আয়, চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে? চলতি বাজেট বলে। তাকে কি বাজেট বলে? চলতি বাজেট বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। চলতি আয় সংগৃহীত। চলতি আয় সংগৃহীত হয় কর বহির্ভূত রাজস্বতে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব থেকে, আর কর বহির্ভূত রাজস্ব হতে চলতি আয় সংগৃহীত হয়। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো, খালি কর রাজস্বের ভিতর উল্লেখযোগ্য কি কি রয়েছে? মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, আয়কর, সম্পত্তি কর, রাজস্ব, ভূমি রাজস্ব ইত্যাদি। কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ, মুনাফা, ঋণের সুদ। বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য। এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন শিক্ষা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য। যেহেতু এ খাতগুলো অপরিবর্তিত থাকে, তাই প্রতি বছর বাজেটে এ ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। চলতি বাজেট সাধারণত উদ্ধৃত থাকে। কোন বাজেট সাধারণত উদ্ধৃত থাকে? চলতি বাজেট। কোন বাজেট? চলতি বাজেট। চলতি বাজেটকে অ-উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয়। চলতি বাজেটকে কি বলা হয়? অ-উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয়। চলতি বাজেটকে সাধারণত অনুন্নয়ন বা বাজেট রাজস্ব বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলধন বাজেট, ক্যাপিটাল বাজেট, সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে। সরকারের মূলধন আয়, সরকারের যে মূলধন আয় আর ব্যয় হিসাবে যে বাজেট দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলা হয়। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। তাহলে এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়নের কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংস্থান করে। অভ্যন্তরীণ আয়ের উৎস হলো, অভ্যন্তরীণ মানে ভিতরে আয়ের উৎস হলো রাজস্ব উদ্ধৃত, বেসরকারি সঞ্চয় আর ব্যাংক ঋণ আর অতিরিক্ত কর ধার্য করা ইত্যাদি। আর বৈদেশিক আয়ের উৎস হলো কি কি? বৈদেশিক আয়ের উৎস হলো কি? ঋণ, বৈদেশিক অনুদান ইত্যাদি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষি, শিল্প, বিদ্যুৎ, জ্বালানি, মহিলা ও যুব উন্নয়ন, পরিবহন, যোগাযোগ, পল্লী উন্নয়ন, গৃহায়ন ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশে অর্থনৈতিক উন্নয়ন ও বৃদ্ধি অর্জন। কাজ, চলতি বাজেট ও মূলধনী বাজেটের পার্থক্য নির্ণয় করা। বাজেটের প্রকারভেদ। সরকার সরকারের
আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুই ভাগে ভাগ করা যায়। সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বাজেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে চলতি বাজেট আর একটি হচ্ছে মূলধন বাজেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। চলতি বাজেট, কারেন্ট বাজেট, যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। যে বাজেটে সরকারের চলতি আয় চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে? তাকে চলতি বাজেট বলে। তাকে কি বাজেট বলে? তাকে চলতি বাজেট বলে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো মূল্য সংযোজন কর। মানে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কি কি? এগুলো হচ্ছে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো মূল্য সংযোজন কর, আরেকটা হচ্ছে আয় কর, আর সম্পত্তি কর, ভূমি রাজস্ব কর ইত্যাদি। কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো, তাহলে কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি? এগুলো মেমোরাইজ করবা। লভ্যাংশ, মুনাফা, ঋণের সুদ, এগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য। বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য। এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন শিক্ষা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে এ বাজেটের ব্যয়ের খাতগুলোর ভিতর কি কি আছে? কর বহির্ভূত, মানে বাজেটের অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা দেশ রক্ষার জন্য। তাহলে এ বাজেটে ব্যয়ের খাতগুলোর ভিতর কি কি আছে? শিক্ষা আছে। কি আছে? শিক্ষা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য পরিকল্পনা প্রভৃতি উল্লেখযোগ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমোরাইজ করবা। যেহেতু এই খাতগুলো অপরিবর্তিত থাকে তাই প্রতি বছর বাজেটে এই ব্যয়ের পুনরাবৃত্তি প্রয়োজন হয়। চলতি বাজেট সাধারণত উদ্ধৃত থাকে। চলতি বাজেটকে অ-উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয়। চলতি বাজেটকে সাধারণত উদ্ধৃত থাকে। চলতি বাজেটকে অ-উন্নয়ন বা রাজস্ব বাজেট বলা হয়। চলতি বাজেটকে কি বাজেট বলা হয়? অ-উন্নয়ন বা রাজস্ব বাজেট বলা হয়, কারণ চলতি বাজেটে কোনো উন্নয়ন হয় না, জাস্ট ব্যয় হয়ে যায়, কোনো লাভ আসে না। মূলধন বাজেট, ক্যাপিটাল বাজেট। তাহলে মূলধন বাজেট বলতে কোনগুলোকে বোঝায়? মূলধন বাজেট, ক্যাপিটাল বাজেট। সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাবে যে বাজেট দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে। সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে কি বাজেট বলে? মূলধন বা উন্নয়ন বাজেট। মূলধন বা উন্নয়ন বাজেট বলে। আবার একটা সংজ্ঞা হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এ বাজেটের মানে মূলধন বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। তাহলে কোন বাজেটের মূল লক্ষ্য হলো দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা? কোন বাজেটের মূল লক্ষ্য? এটা হচ্ছে মূলধন বাজেটের মূল লক্ষ্য। মূলধন বাজেটের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে। এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অভ্যন্তরীণ বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংস্থান করেন। অভ্যন্তরীণ আয়ের উৎস হল রাজস্ব উদ্ধৃত, বেসরকারি সঞ্চয়, ব্যাংক ঋণ ও অতিরিক্ত কর ধার্য করা।
তাহলে কি হইল, অভ্যন্তরীণ আয়ের উৎস হলে রাজস্ব উদ্ধৃত বেসরকারি সঞ্চয় ব্যাংক ঋণ অতিরিক্ত কর ধার্য করা। আর বৈদেশিক আয়ের উৎস হলো, তাহলে বৈদেশিক আয়ের উৎসের ভিতরে কি কি আছে? বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, বৈদেশিক ঋণ আর বৈদেশিক কি অনুদান, বৈদেশিক ঋণ আর বৈদেশিক অনুদান ইত্যাদি। বৈদেশিক আয়ের উৎস হলো কি? বৈদেশিক আয়ের উৎস হলো কি? বৈদেশিক ঋণ ও বৈদেশিক অনুদান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়, তাহলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষি আছে, শিল্প আছে, বিদ্যুৎ আছে, জ্বালানি, মহিলা, যুব উন্নয়ন, পরিবহন, যোগাযোগ, পল্লী উন্নয়ন, গৃহায়ন ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে। এ বাজেটে মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন। তাহলে মূলধন বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধি অর্জন করা। এটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্স। কাজ, চলতি বাজেট মূলধন বাজেটে পার্থক্য নির্ণয় করো। আয় ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। আয় আর ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয় ও ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বর সুষম বাজেট। কি বাজেট? সুষম বাজেট। তাহলে আয় ব্যয়ের দিক থেকে বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম বাজেট। সুষম বাজেট আর কি অসম বাজেট। একটা উদ্ধৃত বাজেট। আবার অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। উদ্ধৃত বাজেট আর হচ্ছে ঘাটতি বাজেট। উদ্ধৃত বাজেট অথবা ঘাটতি বাজেট। ১ নম্বর সুষম বাজেট। তাহলে সুষম বাজেট বলতে কি বোঝায়? ব্যালেন্স বাজেট, যেটাকে আমরা বলি সুষম বাজেট। কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয়, সরকার যে আয়টা আশা করে সেই প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ, সম্ভাব্য ব্যয় হবে এরকম হতে পারে ব্যয়, সেটা সম্ভাব্য ব্যয় পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। তার কোনো লাভ হচ্ছে না, সেটাকে আমরা কি বলি? সুষম বাজেট বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন এখানে সংজ্ঞা এবং তার সাথে, কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে কি বাজেট বলে? সুষম বাজেট বলে। একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। এ বাজেটে আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করা হয় বলে দেশে মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। এ বাজেটের আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করা হয় বলে দেশে মুদ্রাস্ফীতি, দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলেই তো ভালো। আমাদের মতো উন্নয়নশীল দেশে বেকারত্ব দূরত্ব করতে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে এবং জরুরি অবস্থা মোকাবেলা করতে এটি সহায়ক নয়। সূত্র: সুষম বাজেট। সুষম বাজেট অর্থ কি বোঝাচ্ছে? সুষম বাজেটে মোট আয় মোট ব্যয় সমান সমান জিরো। মোট আয় মোট ব্যয় সমান সমান জিরো, সুষম বাজেটের সূত্র, মোট আয় যা হবে মোট ব্যয়ও তা হবে, সমান হবে কি? জিরো। তাহলে মোট আয় সমান মোট ব্যয় সমান হবে। ২ নম্বর বলেছে অসম বাজেট। ২ নম্বর কি বলা হয়েছে? অসম বাজেট। আনব্যালেন্স বাজেট। কোনো নির্দিষ্ট সময়ে বা আর্থিক বৎসরে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান না হলে তাকে অসম বাজেট বলে। সমান না হলে তাকে কি বাজেট বলে? অসম বাজেট বলে। একটা সংজ্ঞা, অসম বাজেট কাকে বলে তার সাথে একটা প্রশ্ন। দেখো, কোনো নির্দিষ্ট সময়ে বা আর্থিক বৎসরে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান না হলে তাকে কি বাজেট বলে? অসম বাজেট বলে। সরকারের আয় ও ব্যয়ের অসমতার দিক থেকে অসম বাজেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সরকারের আয় ও ব্যয়ের অসমতার দিক থেকে অসম বাজেটকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? সরকারের আয়
ও ব্যয়ের। অসমতার দিক থেকে অসম বাজেটকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? অসম বাজেটকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার উদ্ধৃত বাজেট। উদ্ধৃত বাজেট সারপ্লাস বাজেট বলা হয়। 2 নাম্বার ঘাটতি বাজেট, যেটা ডেফিসিট বাজেট বলা হয়। কি বলা হয়? ডেফিসিট বাজেট বলা হয়। তাহলে উদ্ধৃত বাজেট বা ঘাটতি বাজেট বলা হয়। উদ্ধৃত বাজেট বা ঘাটতি বাজেট বলা হয়। উদ্ধৃত বাজেট বা ঘাটতি বাজেট বলা হয়। ক নাম্বার? উদ্ধৃত বাজেট সারপ্লাস বাজেট। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে তাকে উদ্ধৃত বাজেট বলে। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে তাকে কি বাজেট বলে? উদ্ধৃত বাজেট বলে। কি বলা হয়? উদ্ধৃত বাজেট বলে। অর্থাৎ এ বাজেটের ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি। এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ কি হচ্ছে? বেশি হয়। এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ কি হয়? বেশি। উদ্ধৃত বাজেট মোট আয় মাইনাস মোট ব্যয় সমান বেশি। উদ্ধৃত বাজেটের ঘাটতি মোট আয় আর মোট ব্যয় জিরোর চেয়ে বেশি হবে, মানে কিছু না কিছু মোট আয় বেশি হবে, মোট ব্যয় হবে কম। এই চিহ্নটা দিয়ে কি বোঝানো আছে? মোট আয়ের পরিমাণটা আয় হবে বেশি, ব্যয় হবে কম। ঘাটতি বাজেট ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট কাকে বলে? কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। তাহলে কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা আয়ের চেয়ে যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় তাকে কি বাজেট বলে? ঘাটতি বাজেট বলে। তাকে কি বাজেট বলে? ঘাটতি বাজেট বলে। একটা সংজ্ঞা, তার সাথে একটা প্রশ্ন। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি। তাহলে সরকার বাজেটের এই ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় এবং বৈদেশিক ঋণ নেওয়া হয়, তার সাথে অনুদান গ্রহণ করে। বিভিন্ন অনুদান, বৈদেশিক ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স ঘাটতি পূরণ করার জন্য। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে হবে, কর্মসংস্থানের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। তবে অতিরিক্ত নতুন অর্থ মুদ্রা সৃষ্টির মাধ্যমে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি আয় বৈষম্য দেখা দিতে পারে। ঘাটতি বাজেট মোট আয় মাইনাস মোট ব্যয় সমান জিরোর দিকে। তার মানে এখানে মোট আয়ের চেয়ে মোট ব্যয়টা হয়ে যায় বেশি। তাহলে মোট আয় যা হবে তার চেয়ে ব্যয়ের পরিমাণ হবে বেশি, তখন হবে ঘাটতি। কাজ 1, উদ্ধৃত বাজেট ও ঘাটতি বাজেটের পার্থক্য নির্ণয় করো। 2, সুষম বাজেট আর অসম বাজেটের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নির্ণয় করতে হবে তোমাদের, এটা কাজ তোমরা করে নিতে পারো। এখানে সব দেওয়া আছে, ঘাটতি বাজেট সম্পর্কে যা আছে সব লিখে দিবা, আর ঘাটতি বাজেট সম্পর্কে, অসম বাজেট সম্পর্কে যা আছে সেই সম্পর্কে সব লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এখান থেকে তুলে দিলে আনাফ। বাংলাদেশ সরকারের বাজেট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কেমন দেশ? উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কেমন দেশ? উন্নয়নশীল দেশ। এদেশের আর্থিক বছর অর্থ বছর জুন ও জুলাই। এদেশের আর্থিক বছর হয় জুন ও জুলাই। জুলাই ও জুন। প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে পরবর্তী বছরে খসড়া বাজেটে উপস্থাপন করেন, যা আলোচনা, সমালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংযোজন ও বিয়োজনের পর উক্ত মাসেই মহান সংসদে চূড়ান্তভাবে গৃহীত হয়। তাহলে এটা কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। আমাদের দেশে বাজেটকে সাধারণত 2 ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়। আমাদের দেশে বাজেটকে সাধারণত কত ভাগে
বিভক্ত করে উপস্থাপন করা হয় দুই ভাগে বিভক্ত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখো এবং নোট ডাউন করে রাখো। 1 নাম্বার, উন্নয়ন বাজেট বা চলতি বাজেট বা রাজস্ব বাজেট। একটা হচ্ছে উন্নয়ন বাজেট, যেখানে কোনো উন্নতি হয় না। চলতি বাজেট, রাজস্ব বাজেট। 2 নাম্বার, উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট। উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। 1 নাম্বার, উন্নয়ন বাজেট, নন ডেভেলপমেন্ট বাজেট। বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয় ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে উন্নয়ন বাজেট বলে। এখানে একটা সংজ্ঞা বা তার সাথে একটা প্রশ্ন দেখো। বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয় ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে কি বাজেট বলে? তাকে উন্নয়ন বাজেট বলে। উন্নয়ন বাজেট বলে এবং তার সাথে একটা সংজ্ঞা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা। তার মানে উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হচ্ছে কি? দেশকে রক্ষা করা, দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা। এটা হচ্ছে উন্নয়নের বাজেট। দেশকে রক্ষা বা দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে তাহলে কি প্রয়োজন লাগে? অবশ্যই টাকা পয়সা, মূলধন, অর্থ। আর এইগুলো থেকে কোনো লাভ আসে না, বাট সেটা উন্নয়নের জন্য ব্যবহার হয়। অর্থনীতি পরিকল্পনার বিষয়ে এ বাজেটে উল্লেখ থাকে না। উন্নয়ন বাজেটের ব্যয়ের খাতসমূহ কোথায় কোথায় ব্যয় করছে এখানে সবকিছু দিয়েছে দেখো। দেখো, এটা খুব একটা ক্লিয়ার না। আর বর্তমানে যেসব পিডিএফ গুলো আছে খুবই আনক্লিয়ার পিডিএফ গুলো ভালো ক্লিয়ার বোঝা যায় না, বাট তোমাদের যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এডিট করার মাধ্যমে একটু গাঢ় এসেছে। তাছাড়া একেবারে বাজে পিডিএফ, বর্তমানে অনেকের ভিডিও দেখেছো পিডিএফ গুলো কোন কোয়ালিটি, কিন্তু এডিটের মাধ্যমে একটু কালো করা হয়েছে, এছাড়া আর পসিবল নয়। এর জন্য এখানে যেটা দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। কৃষি আছে দেখো 2.5%, ভর্তুকি বা প্রণোদন কত 12.6%। স্থানীয় সরকার দেখো পল্লী উন্নয়ন 1.7%, গৃহ উন্নয়ন 0.5%, বিনোদন ও সংস্কৃত ধর্ম 0.6%। দেখো শিল্প অর্থনৈতিক সার্ভিস 0.4%, বিবিধ ব্যয় 1.4%। এখানে আছে দেখো স্বল্প 4.7%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ 6.3%, পরিবহন ও যোগাযোগ 2.7%। এটা হচ্ছে জনপ্রশাসন 11.8%, পেনশন 7.7%। দেখো জনশৃঙ্খলা ও নিরাপত্তা 6.8%। দেখো প্রশিক্ষণ হতে পারে এটা 8.4%, ক্লিয়ার। এখানে শিক্ষা ও প্রযুক্তি 13.2%, সুদ হচ্ছে 18.7%। পরিচালনা দেখো, পরিচালন বাজেট 2021 থেকে 22-এ কত কোটি টন? দেখো এখানে দিয়েছে 3,66,603 কোটি টাকা। দেখো খাতওয়ারি বরাদ্দ বিভাজন এখানে দিয়ে দিয়েছে উন্নয়ন বাজেটের ব্যয়ের খাতসমূহ, এখানে ব্যয় করা হয়ে থাকে। উন্নয়ন বাজেটের আয় সংগৃহীত হয় মূলত কর ও কর বহির্ভূত রাজস্ব হতে। আয়ের উৎসগুলো নিম্নরূপ। কর থেকে আয়, কি থেকে আয়? কর থেকে আয়। আর এটা হচ্ছে কর বহির্ভূত আয়। এখানে দেখো আয় ও মুনাফার উপর কর ধার্য করা হয়। তারপরে মূল্য সংযোজন কর, এটা ভ্যাট, সংক্ষিপ্ত বেলায় ভ্যাট। এই ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু VALU, ভ্যালু অ্যাডেড ADD, অ্যাডেড ট্যাক্স ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স VALU, ভ্যালু ADD, অ্যাডেড ট্যাক্স। তাহলে ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে আমদানি শুল্ক থেকে আসে আবগারি শুল্ক। আমরা এগুলো দেখে নিই আগে। কর থেকে যেগুলো আয় হয়,
সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, যানবাহন কর, স্টাম্প বিক্রয়, নন জুডিশিয়াল মাদক শুল্ক, অন্যান্য কর ও শুল্ক। তার মানে এগুলো হচ্ছে কর থেকে আয় হয়। এই করগুলো থেকে আয় হয়। আর কর বহির্ভূত আয়, কর বহির্ভূত করের বাইরে যে আয়গুলো হয়, সরকারি প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ বা মুনাফা, সুদ থেকে প্রাপ্ত আয় হয়, প্রশাসনিক ফি, জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ, সেবা বাবদ প্রাপ্তি, ভাড়া ও ইজারা, টোল ও লেভি, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন বোর্ড, অন্যান্য কর বহির্ভূত রাজস্ব, এগুলো থেকে আয় করে থাকে। আর এখানে দেখো, এখানে বিষয়টা এটা উন্নয়ন বাজেটের ব্যয়ে খাতছামা। এখানে শুধুমাত্র ব্যয় হয়, এখান থেকে কোনো আয় হয় না, শুধুমাত্র ব্যয় হয়। যেমন শিক্ষা ও প্রযুক্তি, সবচেয়ে ব্যয় করা হয় বেশি শিক্ষা ও প্রযুক্তিতে। আর জনপ্রশাসন মানে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি হয়, যেমন প্রতিরক্ষা খাত, এগুলো থেকে সবচেয়ে বেশি ব্যয় হয়। কিন্তু এখান থেকে কোনো আয় হয় না, শুধুমাত্র ব্যয় হয়, এতে কোনো উন্নয়ন হয় না। এই জন্য বলা হয়েছে উন্নয়ন বাজেটের ব্যয় খাতসমূহ, এসব খাতে ব্যয় করা হয়। জনশৃঙ্খলা নিরাপত্তা, তারপর পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে জনশৃঙ্খলা নিরাপত্তা, জনগণকে শৃঙ্খলা মুক্ত করা, নিরাপদ দেয়া, এগুলো পুলিশের দায়িত্ব, যেটাকে আমরা বলি ডিফেন্স, প্রতিরক্ষা, জনপ্রশাসন। আর পরিবহন ও যোগাযোগ, এটা তো যেমন গাড়ি ঘোড়া চলাচল করে, এইগুলো যোগাযোগ, টেলিভিশন, যেমন নেটওয়ার্ক। সামাজিক নিরাপত্তা দেয়, ঋণ ও সুদ পরিশোধ, তারপর স্বাস্থ্য, পরিবার কল্পনা, দেখো পরিবার কল্যাণ, বিনোদন, সংস্কৃতি, ধর্ম, অপ্রত্যাশিত ব্যয়, এগুলো হয়ে থাকে উন্নয়ন বাজেটে খাতসমূহ। ২. উন্নয়ন বাজেট ডেভেলপমেন্ট বাজেট। বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়নমূলক বা মূলধনের বাজেট বলে। বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমে আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে? উন্নয়নমূলক বা মূলধনী বাজেট বলে। তাকে কি বলা হয়? উন্নয়নমূলক বা মূলধনী বাজেট বলে। উন্নয়নমূলক বা মূলধনী বাজেট বলে। বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমে আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বলে? উন্নয়নমূলক বাজেট বা মূলধনী বাজেট বলে। ওটা সংজ্ঞাপন, তার সেটার প্রশ্ন। এ বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে। তার মানে এ বাজেটে, এখানে যে বাজেটটা হয়, সরকারের বার্ষিক উন্নয়ন, বছরে যে উন্নয়ন হয়, কর্মসূচি বিস্তারিত, এখানে যেসব কর্মসূচি মানে যেসব কাজকর্ম হয় সেটার বিস্তারিতভাবে আলোচনা বা বিবরণ করা হয়। ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ, মানে সম্ভাব্য ব্যয় কিন্তু ব্যয় এখনো পুরোপুরি হয়নি, সেরকম ব্যয়কে আমরা বলি সম্ভাব্য ব্যয়ের পরিমাণ। এবং অর্থ সংস্থানের উৎসবের বিবরণ লিপিবদ্ধ থাকে। যত অর্থ সংস্থানের মানে অর্থ বা টাকা পয়সাগুলো যে স্থানে রাখা হয়, সেই সব স্থানের কোথায় থেকে, কোন উৎস থেকে টাকাগুলো এসেছে, অর্থগুলো এসেছে, আয় হয়েছে, সেইগুলো। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো, তার মানে উন্নয়ন বাজেটের তো লক্ষ্য আছে, সেটা মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো কি? পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক পরিকল্পিত, তার মানে পরিকল্পিত উপায়ে কি করে? অর্থনৈতিক উন্নয়ন করে ও প্রবৃদ্ধি অর্জন করে। তাই প্রতি বছর নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হয়। অন্যান্য, তাহলে এখানে বাজেটটা বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটে আয়ের উৎস, ব্যয়ের খাতসমূহ। নিচে হচ্ছে আয়ের উৎস, ব্যয়ের খাতসমূহ। তো আমরা এখানে দেখি উন্নয়ন বাজেটটা কি। অন্যান্য 6.3%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে 3.0%, জন প্রশাসন 6.4%, স্বাস্থ্য 6.6%, কৃষি 5.6%, শিক্ষা প্রযুক্তি 19.7%, স্থানীয় সরকার পল্লী উন্নয়নে 15.1%, পরিবহন ও যোগাযোগ 25.8%, জ্বালানি ও বিদ্যুৎ 11.5%। উন্নয়ন বাজেট 2021-22, 2,37,078 টাকা খাতওয়ারি বরাদ্দ বিভাজন করা হয়েছে। আর এখানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটে আয়ের উৎস, ব্যয়ের খাত, এখানে এইগুলো হচ্ছে সম্পূর্ণটা আয়ের উৎস, এখান থেকে আয় হয়। আর ব্যয়ের খাত সময় এখানে শুধুমাত্র ব্যয় হয়, কোনো আয় হয় না। দেখো অভ্যন্তরীণ উৎস,
মানে অভ্যন্তরীণ উন্নয়নে বাংলাদেশের ভিতরে যেখান যেখান থেকে আয় হয়। ১ নম্বর উন্নয়ন বাজেটের উদ্ধৃত। ২ অতিরিক্ত কর ধার্যের মাধ্যমে আয় করা হয়। ৩ অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ নিয়ে আয় করা হয়। ৪ বন্ডের মাধ্যমে ঋণ নেওয়া হয়। বৈদেশিক উৎস বৈদেশিক সাহায্যের মাধ্যমে বৈদেশিক ঋণের মাধ্যমে আয় হয়ে থাকে। আর ব্যয়ের কাঠামো কৃষি ও শিল্প উন্নয়নে ব্যয় করা হয়। ২ স্থানীয় সরকার পল্লী উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করা হয়। ৩ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যয় করা হয়। ৪ বিদ্যুৎ ও জ্বালানির জন্য ব্যয় করা হয়। ৫ শিক্ষা প্রযুক্তি খাতের উন্নয়নে ব্যয় করা হয়। ৬ পানি সম্পদ বন্যা নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। ৭ গৃহ উন্নয়ন। ৮ শ্রম ও জনশক্তি। ৯ মহিলা ও যুব উন্নয়ন। ১০ অনন্য। কাজ বাংলাদেশ সরকারের বাজেটের কোনটি অ-উন্নয়ন এবং কোনটি উন্নয়ন বাজেটের অংশ তা নির্ণয় করো। বাংলাদেশ সরকারের জাতীয় বাজেট। তো জাতীয় বাজেট বলতে দেশের ভিতরে যেগুলো হয় সেই বাজেটগুলোকে বাজেট মানে আয় ব্যয়। ২০২১ থেকে ২২ অর্থবছরের বাজেট এবং বিগত অর্থবছরে ২০২০-২১ সংশোধিত বাজেট এক নজরে বাজেটগুলো দেখে নাও। আর তোমাদেরকে বলা হয়েছে প্রতিটা অধ্যায় খুব ভালো করে রিডিংগুলো পড়বা, যেগুলো ইম্পর্টেন্স লাইন সেগুলো অবশ্যই আন্ডারলাইন করবা, আর বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো ইন্ডিকেট করে রাখবা এবং তার সাথে নোট করে রাখবা, নোট ডাউন করবা। আর নিজে প্রশ্ন করবা, নিজে ঘুরে ফিরে উত্তর করবা, নিজে ঘুরে ফিরে প্রশ্ন করবা, নিজে ঘুরে ফিরে উত্তর করবা। আর ভালো রেজাল্ট করতে হলে একটা জিনিসের বিকল্প কিছুই নেই, আমরা শুধু একবার বইটা কমপ্লিট করব না, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত যেহেতু আমাদের এসএসসি সবচেয়ে বেশি পরিমাণ এই রেজাল্টগুলো ভালো প্রয়োজন বেশি লাগে। এসএসসি এবং এইচএসসি দুটা রেজাল্ট আমাদের সবচেয়ে বেশি লাগবে, এসএসসি এবং এইচএসসি। যখন আমরা অনার্সে ভর্তি হতে যাবে, মনের মতো সাবজেক্ট নিতে হলে তোমাদের অবশ্যই ভালো করে পড়ে রেজাল্ট করতে। এসএসসি রেজাল্ট করা খুবই ইজি, প্লাস পাওয়া খুবই ইজি। যে চিকন চিকন বই 150 পেজের একটা বই, প্লাস পাওয়া কোনো ব্যাপার না, বারবার বইটা রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে। অ্যাটলিস্ট যে বইটা 10 বার মতো রিভিশন দিতে পারবে সে 100% আল্লাহর রহমতে পরিশ্রমের ফল সে পাবেই, প্লাস পাই যাবে ইনশাল্লাহ। আর সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন সবগুলো আমরা সাজেশন দিয়ে দেব, যেখান থেকে আসুক না কেন পারবা সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আর ফর দিস রিজন আরেকটা কাজ করতে হবে, সৃজনশীল লিখতে হবে, সবার চেয়ে আলাদা টেকনিক সিস্টেম ফলো করে লিখতে হবে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো এক নজরে বাজেট বিবরণ দেওয়া আছে। ক জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করসমূহ, এখানে সব দিয়েছে। বাজেট 21 সালে 22 সালের, আর সংশোধিত বাজেট 2020 থেকে 21 সালে। এখানে দিয়েছে কত দেখো, কত লক্ষ, 3,46,000। খ জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত করসমূহ 43,000। গ বৈদেশিক অনুদান দেখো 3,490। আর সংশোধিত বাজেট হয়েছে কত, 3,16,000। আর এটার হচ্ছে সংসদীয় বাজেট হচ্ছে 35,532। বৈদেশিক অনুদানের সংসদীয় বাজেট হচ্ছে 3,985। মোট রাজস্ব প্রাপ্তি ক খ গ এই তিনটা বাজেট মিলে হয়েছে 3,92,490। আর সংশোধিত বাজেট হচ্ছে 3,55,570। ক নম্বর উন্নয়ন রাজস্ব ব্যয় হয়েছে 3,61,500। সংশোধিত ব্যয় হয়েছে 3,23,688। খ নম্বর উন্নয়ন ব্যয় হয়েছে 2,37,078। এখানে 2 লক্ষ কত, 2,08,025। গ অন্যান্য ব্যয় হয়েছে 5,103। আর সংশোধিতের ভিতরে 7,270। টোটাল মোট ব্যয় হয়েছে ক খ গ অন্যান্য রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয়, অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে হয়েছে কত, 6 লক্ষ, দেখো 6,03,681। 5,38,983। সামগ্রিক ঘাটতি আয় ব্যয় হয়েছে মাইনাস, তার মানে কত হচ্ছে দেখো 2,11,119। আর এখানে হচ্ছে 1,83,466।
ক বৈদেশিক উৎস ঋণ নিয়েছে কত ৯৭,৭38। এখানে সংশোধিত হচ্ছে ৬৮,৪14। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে কত ১,১৩,৪৫৩। এখানে হচ্ছে ১,১৫,০৫২। মোট অর্থসংস্থান কর খ মিলে হচ্ছে ২,১১,১১৯, ১,৮৩,৪৬৬। এগুলো ঋণ সংশোধন এবং বাজেটের মাধ্যমে করা হয়েছে। এ বাজেট প্রধানত দুইটি অংশ রয়েছে। তাহলে এ বাজেট প্রধানত কয়টি অংশ রয়েছে? দুইটি অংশ রয়েছে। উন্নয়ন বাজেট ও উন্নয়ন বাজেট। এটার ভিতর দেখো অনুন্নয়ন বাজেট বা উন্নয়ন বাজেট, অনুন্নত বাজেটকে বোঝানো হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয় ব্যয়ের ভারসাম্য দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার বর্তমান বাজেট হলো ঘাটতি বাজেট। আয় ব্যয়ের ভারসাম্য দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের বর্তমান বাজেট হলো কেমন? ঘাটতি বাজেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘাটতি বাজেট আমার কাছে যেটা মনে হয় ঘাটতি বাজেট, আসলে ঘাটতি বাজেট। কাজ, বাংলাদেশের উন্নয়ন বাজেটের অর্থায়ন সম্বন্ধে তোমার মতামত দাও। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করি বা উত্তর করি। দেখো, সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? তাহলে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। তো দশম অধ্যায় আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ১ নম্বর, এখানে যে ১ নম্বর কোশ্চেন আছে এটার উত্তর। দেখো, অর্থনীতির যে শাখায় আয়ে বা সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয় বা আলোচনা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। তাকে কি বলে? সরকারি অর্থব্যবস্থা বলে। তো আমরা অন্যভাবে বলতে পারি, সরকারি অর্থব্যবস্থা হলো অর্থনীতি এমন একটি শাখা যেখানে সরকারের আয় ব্যয় এবং অর্থ সংক্রান্ত নীতি ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় সরকারি অর্থব্যবস্থা বা সরকারি অর্থব্যবস্থা বলা হয়। ২ নম্বর, মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়? মানে বলতে কি বোঝায়, কাকে বলে, এগুলো হলে সেগুলো সংজ্ঞা। তো ২ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো একটু ভালো করে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনে এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপরে একটা নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। আর মূল্য সংযোজন কর যেটাকে বলা হয় ভ্যাট, ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এটা না দিলে সমস্যা নেই, কাকে বলে সংজ্ঞাটা দিলে হয়ে যাবে। ৩ নাম্বার, বাজেট বলতে কি বোঝায়? ৩ উত্তর, বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে। সংজ্ঞা মনে চাইলে একটু ব্যাখ্যা করতে পারো। ৪ দেখো, মূলধন বাজেট বলতে কি বোঝায়? মূলধন বাজেট বলতে ৪ সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে কি বলে? মূলধন বা উন্নয়ন বাজেট বলে। তাকে কি বলে? মূলধন বা উন্নয়ন বাজেট বলে। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কি দেখিয়ে দেবো আমরা, যে বর্ণনামূলক প্রশ্ন আছে ৩টা, দেখি। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করো। বাংলাদেশ সরকারের আয়ের যে উৎস আছে সেগুলো বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করতে বলে, দেখি। ১ নম্বর উত্তর, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসগুলো দুটি ভাগে ভাগ করা যায়, কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে রয়েছে আয়কর, কর্পোরেট কর, মূল্য সংযোজন কর, ভ্যাট, আমদানি রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি। কর বহির্ভূত রাজস্বের মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে মুনাফা, ফি, জরিমানা, সম্পদ বিক্রয় এবং বৈদেশিক সাহায্য, ঋণ। তো কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউর ভিতরে আছে, এটি সরকার আয়ের সবচেয়ে বড় অংশ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে দেখো প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স। আয়কর, ব্যক্তি ও প্রতিষ্ঠানে আয়ের ওপর ধার্য করা করকে বলা হয় আয়কর। কর্পোরেট কর, কোম্পানি লাভের ওপর ধার্য করা কর। সম্পদ কর, ব্যক্তি সম্পদের উপর ধার্য করা কর। পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। মূল্য সংযোজন কর, ভ্যাট বলা হয় পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর ধার্য করা করকে বলা হয় মূল্য সংযোজন কর। এর ভিতরে আছে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক এবং ভূমি রাজস্ব। কি রয়েছে? ভূমি রাজস্ব। দেখো, পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর ধার্য করা কর। আমদানি শুল্ক, বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ধার্য করা। বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের উপর ধার্য করা কর। আবগারি শুল্ক, নির্দিষ্ট কিছু পণ্যের দেশীয় উৎপাদনের উপর ধার্য করা শুল্ক।
সম্পূরক শুল্ক, নির্দিষ্ট কিছু পণ্যের উপর অতিরিক্ত শুল্ক। ভূমি রাজস্ব, জমি থেকে প্রাপ্ত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব, নন ট্যাক্স রেভিনিউ, কর ছাড়াও সরকার বিভিন্ন উৎস থেকে এই রাজস্ব এই রাজস্ব সংগ্রহ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি আছে? লভ্যাংশ বা মুনাফা, বিভিন্ন সরকারি ব্যাংক, কর্পোরেশন বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লভ্যাংশ, মুনাফা। ফি, জরিমানা, বিভিন্ন সেবা বা লাইসেন্সের জন্য ধার্য করা ফি এবং আইন ভঙ্গের জন্য আদায় করা জরিমানা। সরকারি সম্পত্তির সম্পদ বিক্রয়, সরকারি জমি, বাড়ি, শেয়ার, অন্যান্য সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ। আন্তর্জাতিক আর্থিক সাহায্য বা ঋণ, উন্নয়নশীল দেশ হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা অন্য দেশ থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য, ঋণ। আর কেন্দ্রীয় ব্যাংকের আয় হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অর্জিত আয়। তাহলে এইগুলো আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি, খুব একটা বেশি লং করে আমরা এগুলো আলোচনা করিনি। কোন বিষয়গুলো সেগুলো আলোচনা করেছি। তো অনেকে বলে যে এগুলো এত বড় করে দেন কেন, এই জন্য আমরা সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করেছি। দেখো, 2 নম্বর, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করো। যদি এটা ব্যয়ের খাতগুলো সব বর্ণনা করা হয় 3 থেকে 4 পৃষ্ঠা হবে, তো আমরা 1 পৃষ্ঠার ভিতরে কমপ্লিট করেছি। দেখো, 2 নম্বর উত্তর, বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, প্রযুক্তি, জনপ্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও অফিস পরিচালনা, প্রতিরক্ষা, জনশৃঙ্খল, নিরাপত্তা, পরিবহন, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, দরিদ্র বিমোচন, বয়স্ক বিধান ভাতা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ঋণ সুদ ও পরিশোধ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। এছাড়া বিনোদন, সংস্কৃতি, ধর্ম এবং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়। প্রধান ব্যয়ের খাতসমূহ: শিক্ষা ও প্রযুক্তি, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ব্যয় খাত যেখানে প্রাথমিক, কারিগরি, উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ করা হয়। জনপ্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, সরকারি অফিস পরিচালনার জন্য এই খাতে ব্যয় করা হয়। প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য এই খাতে অর্থ ব্যয় করা হয়। জনশৃঙ্খলা নিরাপত্তা, পুলিশ, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম, প্রশিক্ষণ এবং সেবা প্রদানের জন্য এই খাতে অর্থ বরাদ্দ করা হয়। পরিবহন ও যোগাযোগ, রাস্তাঘাট, সেতু, অন্যান্য অবকাঠামোর নির্মাণ, রক্ষণাবেক্ষণও এই খাতে ব্যয় করা হয়। সামাজিক নিরাপত্তা, বয়স্ক, বিধবা, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান, দারিদ্র্য বিমোচনে এই খাতে ব্যয় করা হয়। স্বাস্থ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সরকারি হাসপাতাল পরিচালনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনার জন্য এই খাতে ব্যয় করা হয়। ঋণ ও সুদ পরিশোধ, দেশি বিদেশি ঋণের কিস্তি, সুদ ও পরিশোধের জন্য সরকার এই খাতে ব্যয় করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, স্থানীয় পর্যায়ে সরকার পরিচালনা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই খাতে অর্থ ব্যয় করা হয়। বিনোদন, সংস্কৃতি, ধর্ম, বিনোদনমূলক, সংস্কৃতি, ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য এই খাতে কিছু ব্যয় করা হয়। অপ্রত্যাশিত ব্যয়, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি অবস্থা মোকাবেলায় এই খাতে কিছু অর্থ বরাদ্দ করা হয়। 3 নম্বর দেখো, সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটের প্রকারভেদ ব্যাখ্যা করো। 3 নম্বর উত্তর, সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে বাজেট প্রধানত 2 প্রকার: রাজস্ব বাজেট, রেভিনিউ বাজেট অ্যান্ড মূলধন বাজেট, ক্যাপিটাল বাজেট। রাজস্ব বাজেটে সরকার নিয়মিত ও চলিত আয়ের ব্যয়ের হিসাব থাকে, যা সাধারণত কর ও কর বহির্ভূত উৎস থেকে আসে এবং প্রশাসনিক ও জরুরি সেবা পরিচালনায় ব্যয় হয়। অন্যদিকে মূলধন বাজেটে সরকারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেমন রাস্তাঘাট, সেতু, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নমূলক কাজের ব্যয়, এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের বিবরণ থাকে। রাজস্ব বাজেট, রেভিনিউ বাজেট, আয়, কর রাজস্ব যেমন আয়কর, মূল্য সংযোজন কর, এবং কর বহির্ভূত রাজস্ব যেমন সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশ, ঋণের সুদ থেকে এই বাজেট আসে। ব্যয়, সরকারের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনগণের সেবাসমূহ যেমন শিক্ষা, স্বাস্থ্য প্রদান এবং অন্যান্য জরুরি ও নিয়মিত ব্যয় এর আওতাভুক্ত। উদ্দেশ্য, সরকারের চলমান কার্যক্রমগুলো সুচারুভাবে পরিচালনা করা এবং
জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করা। মূলধনের বাজেট, আয়। সাধারণত ঋণ গ্রহণ এবং মূলধন আয় থেকে এটি পূরণ করা হয়। ব্যয়, দেশের রাস্তাঘাট, সেতু, সরকারি ভবন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নমূলক প্রকল্প সহ দীর্ঘমেয়াদ সম্পন্ন সৃষ্টিতে ব্যয় করা হয়। উদ্দেশ্য, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা। বাজেটের প্রকারভেদের গুরুত্ব, সুনির্দিষ্ট পরিকল্পনা, এটি সরকারের আয় ব্যয়ের সঠিক হিসাব রাখতে এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে সাহায্য করে। অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারের আর্থিক কার্যক্রম পরিচালনা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনকল্যাণ নিশ্চিত করা এবং অর্থনীতি প্রবৃদ্ধির পথ সুগম করা বাজেটের অন্যতম উদ্দেশ্য। এখানে ৩টা বর্ণনামূলক প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম। তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখি একটু। ১ নাম্বার, কোনটির ওপর আয়কর ধার্য করা হয়? ক, ব্যক্তি আয়ের ওপর, ব্যক্তির আয়ের উপর। ২, এখানে দেখো ৩টা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, কোনটি কর বহির্ভূত রাজস্বের উৎসসমূহ? ক নাম্বার উত্তর এ। দেখো সুদ, প্রশাসন ফি, ভাড়া, ইজারা, এইগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তার সাথে এখানে দেখো আরো কয়েকটা দিয়েছে, উদ্দীপক দিয়েছে, উদ্দীপকে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখিয়ে দেব। ৩ নাম্বার, বি, দেশের বাজেটকে কোন প্রকার বাজেট বলে? ক, সুষম বাজেট, সুষম বাজেট। ৪ নাম্বার, এ দেশের মতো বাজেটের প্রণয়নের ফলে ১, প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণভাবে ব্যবহৃত হবে। ২, জনগণের জীবনযাত্রার মান বাড়বে। ৩, দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির আশঙ্কা থাকে। সঠিক উত্তর ১, ২, ৩, তিনটা সঠিক। সৃজনশীল প্রশ্ন আছে ২টা, বাট ফার্স্ট আমরা ১ নাম্বারটা সমাধান করে দেখি, উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। ইসরাত একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে যায়। সে কেনাকাটা শেষে দাম পরিশোধ করে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এর প্রসঙ্গে দোকানীকে জিজ্ঞেস করলে তিনি বলেন এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়। ক নম্বর, ভূমি উন্নয়ন কর কাকে বলে? ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর, ক নম্বর উত্তর, ভূমির মালিকানা অধিকারে ভোগের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় তাকে ভূমি উন্নয়ন কর বা ভূমি রাজস্ব বলে। খ, সম্পূরক শুল্ক কি, ব্যাখ্যা করো। খ নম্বর উত্তর, সম্পূরক শুল্ক হলো একটি পরোক্ষ কর। বিশেষ অবস্থায় এটি ধার্য করা হয়। অনেক সময় কিছু দ্রব্য সামগ্রীর ওপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপ করেও পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা যায় না। তখন এসব কর ও শুল্কের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়। এটি সম্পূরক শুল্ক হিসেবে পরিচিত। সম্পূরক শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস। গ নম্বর উত্তর। ফার্স্টের কোশ্চেনটা দেখি। ইসরাতের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারের রাজস্বের কোন উৎসের অন্তর্গত, ব্যাখ্যা করো। ইসরাতের দেওয়া অতিরিক্ত অর্থ ছিল মূল্য সংযোজন কর বা ভ্যাট বলা হয়। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যা সরকারি কর রাজস্বের একটি উৎস। উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপরে একটি নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়। একে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলে। এটি একটি পরোক্ষ কর। দেশীয় বা আমদানিকৃত পণ্য সামগ্রী ও সেবাকর্মের উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট হারে 15% ধার্য করা হয়।
উদ্দীপকে লক্ষ্য করা যায় ইশরাত একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটা করে। সে পণ্যের প্রকৃত মূল্যের সাথে অতিরিক্ত কিছু অর্থ প্রদান করে, যা ছিল ভ্যাট। এটি তার কৃত পণ্যের ক্রয় মূল্যের উপর নির্দিষ্ট পরিমাণে ধার্য করা হয়েছে, অর্থাৎ উক্ত অর্থ প্রদানে সে আইনগতভাবে বাধ্য। এ অর্থ সরকারের আয়ের হিসাব গণ্য হয়। তাই বলা যায় ইশরাতের প্রদত্ত অতিরিক্ত অর্থমূল্য মূল্য সংযোজন কর বা ভ্যাট, যা সরকারের কর রাজস্বের একটি অন্যতম উৎস। ঘ নম্বর, রাষ্ট্রত্ব ও শিল্পের লভ্যাংশের সাথে ইশরাত প্রদত্ত অতিরিক্ত অর্থের সম্পর্ক বিশ্লেষণ করো। এটা হচ্ছে ঘ নম্বর, একটু মিস্টেক হয়েছে নাম্বারটা দেয়া। রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ হল কর বহির্ভূত রাজস্বের একটি উৎস এবং মূল্য সংযোজন কর হল কর রাজস্বের উৎস। তবে উভয় উৎসই সরকারি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার নিজস্ব মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা কোম্পানি এবং অ-আর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি থেকে বছর শেষে বিপুল পরিমাণ লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে, যা আয়কর রাজস্বের অন্তর্ভুক্ত। অন্যদিকে মূল্য সংযোজন কর বা ভ্যাট হচ্ছে কর রাজস্বের প্রধান উৎস। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন করা পর্যন্ত বিভিন্ন স্তরে মূল্য সংযোজন কর আরোপ করা হয়। উদ্দীপকে ইশরাত একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করে প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করে। এই অতিরিক্ত অর্থমূল্য সংযোজন করকে নির্দেশ করে, যা কর রাজস্বের একটা উৎস। অন্যদিকে রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ হল কর বহির্ভূত রাজস্বের একটা উৎস। এ দুটি উৎসই সরকারি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লভ্যাংশ ও মুনাফা থেকে 2018 থেকে 19 অর্থবছরে বাংলাদেশ সরকারের আয় হয় 2241 কোটি টাকা, যার একটি উল্লেখযোগ্য পরিমাণ আসে রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ থেকে। অন্যদিকে 2018 থেকে 19 অর্থবছরে মূল্য সংযোজন থেকে বাংলাদেশ সরকারের আয় হয়েছে 1,04,554 কোটি টাকা। বাংলাদেশ সরকার জনকল্যাণ, প্রশাসন পরিচালনা, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব থেকে সরকার এ অর্থ আদায় করে। কাজেই বলা যায় রাষ্ট্রায়ত্ত শিল্পের লভ্যাংশ এবং মূল্য সংযোজন কর অর্থ সংগ্রহের দুটি আলাদা উৎস হলেও উভয়ই বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। জাহিদ একটি সরকারি স্কুলে পড়ে। তার স্কুলে সবাই খুশি, কারণ এবছর একটি নতুন ভবন তৈরি হচ্ছে। সে জানতে পারে সরকার এবার তাদের স্কুল বড় বাজেট বরাদ্দ দিয়েছে। এই প্রসঙ্গে তার শিক্ষককে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, তাদের বেতনের মতো এটিও সরকারের এক ধরনের ব্যয়, যা বাজেটের মাধ্যমে সরকার প্রদান করে। ক নম্বর, বাজেটের সংজ্ঞা দাও। 2 নম্বর, সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তর, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থবছরে, সরকারের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাবে বিবরণীটিকে বাজেট বলে। খ নম্বর উত্তর। খ, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? অর্থনীতির যে শাখা সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। সরকার কোনো কোনো উৎস থেকে কিভাবে এবং কোন নদীতে অর্থ করে সে অর্থ কিভাবে বরাদ্দ করা হবে তা সরকারি অর্থব্যবস্থা আলোচনা করা হয়। সরকারি আয় ব্যয়ের মধ্যে সমন্বয় সাধনের সমস্যা ছাড়াও সরকারি আয় ব্যয় নীতি কার্যক্রম কিভাবে অর্থনীতির বিভিন্ন খাতকে প্রভাবিত করে তা সরকারি অর্থব্যবস্থা বিশ্লেষণ করা হয়। গ, জাহিদের স্কুল ভবনের নির্মাণের কাজটি সরকারের কোন বাজেটের অন্তর্গত ব্যাখ্যা করো। এখানে 23 সালের বই, বাট এই পিডিএফটা ভালো ছিল না, এই জন্য আমরা 23 সালের বইটা নিয়েছি। বাট এটা একটু ক্লিয়ার, আর আমাদের যেটা অরিজিনাল পিডিএফ সেটা দেখা যাচ্ছিল না, এই জন্য আমরা
2023 সালে একটা বইয়ের পিডিএফ নিয়েছি। তো এখানে জাহিদের গ নম্বর প্রশ্ন উত্তরটা কি বলা হয়েছে দেখো। গ নম্বর উত্তর, জাহিদের স্কুলে ভবন নির্মাণের কাজটি সরকারের মূলধনে বাজে যা বা উন্নয়ন বাজেটের অন্তর্গত। এ ধরনের বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয় ব্যয়ের হিসাব দেখানো হয়। এর বাজেট হলো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ সাধন করা। এই বাজেটে মূলত দেশের পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি প্রভৃতি খাতের উন্নয়নমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারকে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়, যার অর্থ সংগ্রহের জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎসের সাহায্য নিয়ে থাকে। উদ্দীপকের জাহিদের স্কুলটি হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার অবকাঠামোগত উন্নয়ন তথা নতুন ভবন নির্মাণের জন্য সরকার একটি বড় বাজেট বরাদ্দ দিয়েছে। সরকার এ ধরনের বরাদ্দ শিক্ষা প্রযুক্তি খাতের বরাদ্দকে নির্দেশ করেছে, যা সরকারের উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত। এই বাজেটের অধীনে সরকার প্রতি বছর শিক্ষা খাতের যুগোপযোগী উন্নয়ন ও প্রসারের জন্য নতুন নতুন ভবন, গবেষণাগার, অন্যান্য ভৌত অবকাঠামো গড়ে তোলে। এর মূল লক্ষ্য হল পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অর্জন। ঘ. জাহিদের স্কুলের মতো বাজেট দেশের সার্বিক উন্নয়ন সহায়ক হবে, বিশ্লেষণ করুন। ঘ নম্বর উত্তর, জাহিদের স্কুলে নতুন ভবন নির্মাণের জন্য সরকার কর্তৃক বরাদ্দ দেয়া উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট দেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উন্নয়ন বাজেট সরকারের উন্নয়নমূলক কাজের সম্ভাব্য আয় ব্যয় হিসাব দেখানো হয়। এই বাজেটের মূল লক্ষ্য হল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। প্রতি বছর আমাদের দেশের উন্নয়ন বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। 2020 থেকে 21 অর্থবছর উন্নয়ন বাজেটের খাতওয়ারি বরাদ্দের পরিমাণ 2,11,683 কোটি টাকা লক্ষ্যমাত্র। উদ্দীপকে জাহিদের স্কুলে ভবন নির্মাণের জন্য সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তা উন্নয়ন বাজেটের আওতাধীন। এ ধরনের খাতে বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করা গেলে দেশের অর্থনীতিতে ধনাত্মক প্রভাব পড়বে, ফলে কাঙ্ক্ষিত ভৌত উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এতে দেশের সামগ্রিক উন্নয়ন অর্জিত হবে। উন্নয়ন বাজেটের অন্যান্য খাতগুলোর মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, জনপ্রশাসন, সামাজিক নিরাপত্তা প্রভৃতি উল্লেখযোগ্য। এ সকল খাতের উন্নয়নের জন্য প্রতি বছর সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকে, যা দ্বারা রাস্তাঘাট মেরামত, পুনর্নির্মাণ, সেতু, বাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, উপাসনালয় ইত্যাদি নির্মাণ সহ নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। আবার উন্নত যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোগত সুবিধার ফলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়। এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ে। এভাবে উন্নয়নের বাজেটে দেশের সার্বিক উন্নয়নকে প্রভাবিত করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।